নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। আমার এই প্রতিবেদন আপনারা আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ইউটিউবে আমার এই প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। এগুলো করলে নতুন নতুন প্রতিবেদন করতে আমার উৎসাহ হয়। শুধু আমার নয়, আমাদের মতো যারা ইউটিউবে আসেন তাদের সকলেরই উৎসাহ হয়। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা একটু সময় খরচ করে এটা করে আমাদের উৎসাহিত করুন। প্রিয় দর্শক ও বন্ধুরা, গত 4 তারিখে যে প্রতিবেদন করেছিলাম তাতে উৎসাহ ছিল, আনন্দ ছিল। মনে হয়েছিল যেন বাংলার আকাশে যে কালো মেঘের আস্তরণ ছিল সেটা সরে গিয়ে নতুন সূর্যোদয় হয়েছে। কিন্তু আজকে এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে এই প্রতিবেদন ভারাক্রান্ত হৃদয়ে তৈরি করছি। মনটা ভালো নেই। পশ্চিমবঙ্গে এই ভোট যুদ্ধে শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যা হয়েছে তাতে মনটা বিমর্ষ হয়ে পড়েছে এবং নানা কথার, নানা চিন্তার উদয় হচ্ছে। তবে কি আবার বাংলার আকাশে সেই রকম ঘনঘটা ফিরে আসছে? এই বন্ধুরা, এই হত্যার পিছনে যে একটা পরিকল্পনা ছিল তা ঘটনাক্রম অনুসরণ করলেই বোঝা যায়। আপনারাও হয়তো বিভিন্ন ক্ষেত্র থেকে সেটা শুনেছেন বা বুঝতে পেরেছেন। যেমন যেখানে এই ঘটনাটি ঘটানো হয় সেখানে সিসি ক্যামেরা ছিল না, অর্থাৎ দুষ্কৃতীরা এমন জায়গাটি বেছে নিয়েছিল। আবার সেখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব একটা দূরে নয়, বসিরহাটের মধ্য দিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে পৌঁছে যাওয়া যায়। তাই এর পিছনে এই ষড়যন্ত্র, এটা এক ধরনের ষড়যন্ত্রই বলা যায়। এই ষড়যন্ত্রের পিছনে কি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে? এটা আমাদের ভেবে দেখার কথা। প্রিয় দর্শক, ভোট পূর্ববর্তীকালে প্রচারের সময় প্রাক্তন আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমানে তিনি প্রাক্তন হয়েছেন, যিনি ভবানীপুরে হেরে গেছেন, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার দলের, যাকে সেনাপতি বলে অভিহিত করা হয়, তার বক্তব্য এবং বাংলাদেশের এক বিএনপি নেতার বক্তব্য আপনারা শুনতে পাবেন। তুলে ধরছি আপনাদের কাছে, আপনারা তা শুনে নিজেরাই বিচার করে দেখুন এই কথাগুলো চিন্তা করে দেখার মতো কিনা। আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। 4 তারিখ 12টার পরে কোন চল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা
পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আপনি কমেন্ট চাহতা বন্ধুরা, সবাই ভালো আছে, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডের দেবে একটা। সেখানে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে ফেলছে, ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আর তারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তাদের যাওয়ার পথ থাকবে না, ব্যর্থ হয়ে তারা ভিন্ন পথে এগোতে। প্রিয় দর্শকেরা, এই বক্তব্য বাংলাদেশের বিএনপি দলের এক নেতা। এর উক্তি ও মমতা ব্যানার্জির উক্তি দুটোই প্রায় সমান। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, আবার ঘিরে শুনুন। ফেললে 1 সেকেন্ডের দেবে একদম 12টা বাজিয়ে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখি। শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল, 4 তারিখের পর দিল্লির কোনো গরম রক্ষা দিতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শক অনুগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমার এই প্রতিবেদন আমার ফেসবুক পেজেও আপনারা দেখতে পাবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার এই প্রতিবেদন দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। এগুলো করলে নতুন নতুন প্রতিবেদন করতে আমি উৎসাহ পাই। এতে হয়তো আপনাদের সামান্য একটু সময় খরচ হবে, কিন্তু আর্থিক খরচ কিছু না। প্রিয় বন্ধু ও গুণগ্রাহীরা, গত 4 তারিখের যে প্রতিবেদন করেছিলাম, অর্থাৎ জীবনের জল ছবি পর্ব 23, যে উৎসাহের সঙ্গে, যে আনন্দের সঙ্গে প্রতিবেদন পেশ করেছিলাম, আজ আর তা নেই। কারণ আপনারা সকলেই জানেন, সকলেই হয়তো খবর পেয়েছেন যে বাংলার দামাল ছিল, যিনি 3 বার, একবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, একবার সিটিং মুখ্যমন্ত্রীকে, একবার নয় 2 জায়গায় পরাজিত। সিটিং মুখ্যমন্ত্রীকে তার নিজের কেন্দ্রে পরাজিত করেছে। তাঁর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই হত্যার পিছনে সম্ভবত একটা চক্রান্ত রয়েছে বলে মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। সম্ভবত এর পিছনে একটা আন্তর্জাতিক চক্র কাজ করতে পারে। যেমন যেমন মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, সেই সূত্রের উপর ভিত্তি করে এই কথা বলছি। কেননা এক জায়গায় আমাদের এই বিদায়ী মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাকে জোর করে হারানো হয়েছে, তিনি হারেন, তিনি তাই পদত্যাগ করবেন না এবং প্রয়োজন হলে তিনি আন্তর্জাতিক আইনের সাহায্য নেবেন।
একথা এক জায়গায় উল্লেখ করেছিলেন। এর ফলে বোঝা যাচ্ছে যে হয় এর ফলে মনে হয় যে একটা আন্তর্জাতিক যুবশক্তি থাকতেও পারে। এরা হয়তো চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে এবং প্রমাণ করতে যে বিজেপি আসার ফলে এখানকার জনমানসে বা জনবিন্যাসের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, যেটা রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক। কিন্তু বন্ধুরা, দর্শকেরা, আপনারা ভেবে দেখবেন, পশ্চিমবঙ্গ কিন্তু বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে। কেননা আপনারা অনেকেই ডিপ স্টেটের কথা শুনেছেন। তারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করার জন্য নানা দিক থেকে ফান্ডিং করছে। এই ফান্ডিংয়ের মধ্যে রাজনীতিবিদদেরও ফান্ডিং করা হচ্ছে, বিভিন্ন এনজিওকে ফান্ডিং করা হচ্ছে, বিভিন্ন পদ্ধতিতে এইখানে একটা অস্থিরতা তৈরি করবার জন্য। পশ্চিমবঙ্গ এখানে একটা খুব প্রধান স্থান অধিকার করে এসেছে। কেন? এর সঙ্গে বাংলাদেশের একটা দীর্ঘ সীমান্ত আছে এবং এই দীর্ঘ সীমান্ত দিয়ে পাকিস্তান বাংলাদেশের মধ্যে দিয়ে এই পূর্ব প্রান্তে নানা রকম অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। এটা প্রতিষ্ঠিত সত্য। বাংলাদেশের একটু পরে শোনাবো বাংলাদেশের এক নেতা বিএনপি, তিনিও বিজেপি পশ্চিমবঙ্গের জয়ের পরে কি কথা বলছেন, তার থেকেই বুঝতে পারবেন যে এখানে কিরকম ভাবে একটা আন্তর্জাতিক চক্র কাজ করছে। তার সঙ্গে আরো শুনবেন যে পশ্চিমবঙ্গে এই গেরুয়া ঝড় ওঠায় অনেকের মনে কি কষ্ট, এবং তার সঙ্গে এটাও শুনলেন যে নির্বাচনের ঠিক আগে বিদায়ী মুখ্যমন্ত্রী কি বলে হিন্দুদের ভয় দেখিয়েছিলেন, সতর্ক করেছিলেন। সেখানে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে ফেলছে, ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তাদের যাওয়ার পথ থাকবে না, ব্যর্থ হয়ে তারা ভিন্ন পথে এগোতে। অতএব বন্ধুরা, এই সমস্ত থেকেই বুঝতে পাচ্ছেন, হয়তো আপনারা দুয়ে চার করতে পাচ্ছেন যে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র থাকতেও পারে, আন্তর্জাতিক চক্রের হাত থাকতেও পারে। আমাদের দেশকে অস্থির করার জন্য দীর্ঘদিনের এক প্রক্রিয়া চলেছে। ডিপ স্টেট এতে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করছে বিভিন্ন রাজনৈতিক দলকে। এর প্রত্যক্ষ প্রমাণ কিছু নেই, কিন্তু মনে হয়, কেননা তাদের কোনো জায়গায় যে সমস্ত কথাবার্তা তার ফলে এগুলো প্রমাণ হয়, এগুলো মনে হয়। এগুলো তো আর প্রত্যক্ষ প্রমাণ থাকে না। তবে এটা ঠিক যে বিভিন্ন এনজিওতে প্রচুর পরিমাণে ডিপ স্টেট থেকে টাকা আসে। যেমন জর্জ সোরসের
থেকে নাকি ফান্ড আসে, অন্যান্য জায়গা থেকেও আসে, যাতে করে ভারতকে অস্থির করে তোলা যায়। ভারতকে বিশেষ করে এই নির্বাচনের পর পশ্চিমবঙ্গকেও যেন অস্থির করে তোলা যায়। কেননা পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষকে অস্থির করে তোলার জন্য একটা সুন্দর গেটওয়ে। পাকিস্তান, বাংলাদেশের মদতে এখানে সেই রকম অস্থিরতা সৃষ্টি করতে চাইছিল এটা দিয়ে। এর পিছনে অন্যান্য বিদেশি হাতও থাকলেও থাকতে পারে, জানি না। আমাদের সরকার, গোয়েন্দা সংস্থা, তাদের কাছে এই সমস্ত খবর আছে কিনা। তবে বন্ধুরা, ঠিক পশ্চিমবঙ্গে শপথ গ্রহণের আগেই এই ঘটনা ঘটিয়ে এই বিরোধী শক্তি হয়তো আমাদের এখানে অশান্তির সৃষ্টি করতে চেয়েছে, যেটাকে বর্তমান বিজয়ী দল তাদের অনুগামীদের বুঝিয়ে শান্ত করে রেখেছে। যাই হোক, আমার এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট, লাইক অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার। প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আমার এই চ্যানেল ওয়ান ম্যান আর্মি দ্বারা পরিচালিত। আমি নিজেই ফটোগ্রাফার, মানে ভিডিও তৈরি করি, নিজেই কথা বলি, নিজেই রিসার্চ করি, আর নিজেই এডিট করি। এডিট এখনো ভালো শিখিনি, তাই হয়তো কিছু ত্রুটি থেকেই যেতে পারে। আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আস্তে আস্তে হয়তো আমি এগুলো সংশোধন করে নেব। ধন্যবাদ।